তোমাকে দেখা যাচ্ছে না তো, ফোন করে বলো ইয়েকে, শতদলদাকে। আরে পেছাতে হবে। তুমি একটু ঠেস দাও না। আমি ঠেস দিলে অসুবিধা হয়। শতদলদাকে ফোন করে কিছু বলতে হবে না, শুরু বলো। না, কিছুই দেখা যাচ্ছে না। এই তো দেখা যাচ্ছে। কেউ কি আছেন? শোনা যাচ্ছে? একজন কে এসছে, দেখা যাচ্ছে? শুভ সন্ধ্যা। আরো আসতে কয়েকজনকে। এখন কি আসছে? শিখাদি, ধন্যবাদ। এটা কি? শতদলদা, শুভ সন্ধ্যা। আমাদেরকে ঠিক মতো দেখা যাচ্ছে শতদলদা? আমরা আসছি ঠিক মতো দুজন? আমাদের কথা কি পরিষ্কার আসছে শতদলদা? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা স্পষ্ট দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে কি আমাদের গলার আওয়াজ? গলার আওয়াজ পাওয়া যাচ্ছে? শতদলদা, শোনা যাচ্ছে। আচ্ছা, শুভ সন্ধ্যা। আজকে আমরা বন্ধু গ্রুপের আমন্ত্রণে কবিতা পাঠ করতে এসেছি। কবিতা পাঠের আগে সকলকে শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এমনিতেই এই করোনা ক্রান্তিকালের মধ্যে দিয়ে গতকাল আমফান বা উমপুন প্রলয় তাণ্ডব চালিয়েছে কলকাতায়, মেদিনীপুরে, আশেপাশের কলকাতার অঞ্চলে। লাখ লাখ মানুষ বিপর্যস্ত, বিধ্বস্ত, অসহায়। এই অবস্থায় মন ভালো নেই। তবুও এই সব ধ্বংসের কালকে আমাদের অতিক্রম করে এগিয়ে যেতে হবে সামনের দিকে। ধ্বংসের পরেই তো সৃষ্টি আছে। আশা করছি আবারও নতুনভাবে গড়ে উঠবে সমাজ। আবারও আমরা জেগে উঠব, দাঁড়াবো শির দাঁড়া খাড়া করে। সবাইকে আবারও ভালো থাকার, ভালো হওয়ার শুভকামনা জানাই। এই বিপদের সময় উত্তীর্ণ হই আমরা তাড়াতাড়ি, এই আকাঙ্ক্ষাই মনে। শতদলদা যদি দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা লাইক বা কিছু একটা দেন, আমরা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। থাক, ওটা থাক। বলো। আমরা আজকে কবিতা নিয়ে কিছু কথা ও কবিতা পাঠ করব। আমাদেরকে লাইভে আসার জন্য শতদলদা আমন্ত্রণ জানিয়েছেন ওদের গ্রুপ বন্ধুদের। সে বন্ধুদের গ্রুপের সকল সদস্যদেরকে আমাদের শ্রদ্ধা। আমরা দেখছি অনেকেই বলে যে বই পড়া নাকি কমে যাচ্ছে। সত্যি কি বই পড়া কমে যাচ্ছে? আমার তো মনে হয় বই পড়া দিনকে দিন বাড়ছে। আমি গত বছর একটা অ্যাক্সিডেন্টের জন্য আন্তর্জাতিক বইমেলায় যেতে পারিনি, কিন্তু তার আগের বছর অবধি গেছি, এবছরও গেছি। তো আমি খোঁজ নিয়ে দেখেছি গিল্ডের অফিসে বা অন্যান্যভাবে বা বিভিন্ন যে স্টলগুলো বসে তাদের কাছে
যে তারা বলেন না আমাদের বিক্রি খুব ভালোই হচ্ছে, মানুষ প্রচুর তাহলে বই পড়ছে, এত কবি, এত সাহিত্যিক, এত গল্প প্রকাশিত বই আমরা দেখতে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই সেটা পড়ছে মানুষ, কিনছে ভালোবেসে যার যার লেখা। তো কবিতা নিয়ে আমরা যারা কবিতা লিখি তাদের মনে হয় অনেক বেশি সংবেদনশীল হওয়া উচিত। মানিক বন্দ্যোপাধ্যায় একবার তার এক চরিত্রে বৌদিকে বলেছিলেন, বৌদি প্রসব বেদনা কি আমি জানি। বৌদি তো লজ্জায় একবারে হেসে অস্থির, বলছে ঠাকুরপো তুমি তো পুরুষ মানুষ, তুমি প্রসব বেদনা কি বুঝবে। মানিক বলেছিলেন, আমি কবিতা লিখি যে বৌদি, কবিতা হচ্ছে শব্দের মালা, স্নিগ্ধ শব্দ দিয়ে এই শব্দের মধ্যে নানা রকমের ব্যঞ্জনা যুক্ত করা, নানা রকমের ভাবনা ঢেলে দিয়ে কবিতাকে রচনা করা। গদ্যে যেটা সরাসরি যাপন, কবিতায় সেখানে বাচ্যের অতিরিক্ত ভাব প্রকাশিত হয়। এবং বাক্যে বলেছে 3টি গুণ থাকা আবশ্যক। যোগ্যতা, যোগ্যতা যদি বলতে গেলে আমরা যদি বলি ভাত আমাকে খায়, এটা কি ব্যাকরণগত দিক দিয়ে দেখতে গেলে এটি একেবারে একটি অযৌক্তিক বাক্য। ভাত আমাকে খায়, কিন্তু এখানে কর্তা, কর্ম, ক্রিয়া সব ঠিক রয়েছে। আমি বলবো ভাত আমাকে খায়, এইটা কবিতার ক্ষেত্রে একেবারে সঠিক একটি যৌক্তিক বাক্য, যোগ্য বাক্য। যদি বলি কেন, তাহলে ওই যে জীবনানন্দ বলেছেন যে 1000 বছর ধরে আমি এই পৃথিবীর বুকে হাঁটছি। আরে মশাই, আপনি বাঁচলেন মাত্র 54 বছর, ট্রামে ধাক্কা খেলেন, অ্যাক্সিডেন্টে মারা গেলেন হসপিটালে ভর্তি হয়ে। আপনি 1000 বছর কি করে পৃথিবীর বুকে পথ হাঁটবেন? তারপর আমি আবার আসছি, বর্ণশ্রী বলো। আসলে কবিরা তো মানুষ ভ্রমণ করে, তারা 1000 বছর কেন, লক্ষ বছর, কোটি বছর আগেও চলে যেতে পারে। তাদের মন চলে যেতে পারে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে। সুতরাং কবিদের কাছে 1000 বছর কেন, কোটি বছর হাঁটাও বোধহয় কোনো ব্যাপার নয়। আসলে কবিরা শব্দের জাদুকর, ভাবনার কারিগর। তারা শব্দ, ভাষা, ভাবকে মনের রসে জারিত করে এমনভাবে পরিবেশন করে যা আমাদের সকলের কাছে গ্রাহ্য হয়ে ওঠে। তাহলে কবিরা কি কল্পনাপ্রবণ? কবিরা কি অবাস্তব? একেবারেই নয়। বাস্তবতাকে ছেড়ে কবিতা হবে কোথার থেকে? আমি যদি ভাত না খাই, আমার যদি খিদে না পায়, তাহলে কি আমি সেই ভাতের স্বাদ বুঝবো? তেমনিভাবেই আমি যদি জগৎকে না জানতে পারি, আমি যদি জীবনকে না বুঝতে পারি, আমার যদি অনুভূতি না থাকে, তাহলে কবিতা লেখা সম্ভব না। কবিদেরকে এই জন্যেই তো বলা হয় কবিরা সেই পুরোহিত, যেই পুরোহিত তার ভাবনাকে জগতের রসে মিশিয়ে সকলের সামনে উপস্থাপিত করেন। গল্প, উপন্যাসে অনেক বড়ভাবে বিষয়কে ভাবা হয়, বলা হয়, অনেকটা পরিসর লাগে, কিন্তু কবিরা অল্প শব্দের মধ্যে মাত্র কয়েকটি পংক্তিতে অনেক বড় বিষয়কে তুলে ধরতে পারেন। তাই কবিতা চিরদিনই আমাদের কাছে সব থেকে আগে। জন্মও হয়েছিল কিন্তু সাহিত্যের দ্বার খুলেছিল কবিতা দিয়েই। কবিতাই চিরজয়ী হবে। কারণ গল্পেতে তো আমরা একটা কথাকে আমরা যখন প্রকাশ করতে চাই, কোনো কথাকে
প্রথম পংক্তিতে হলো না, আমরা গল্পটাকে আবার আগিয়ে নিয়ে যেতে পারি। আমরা দ্বিতীয় পংক্তিতে আমি যেটা বলতে চাইছি সেটাও বলতে পারলাম না, আমি তৃতীয় পংক্তি অবধি যেতে পারি। কিন্তু কবিতার ক্ষেত্রে আমাকে কিন্তু ওই কয়েকটা লাইনের মধ্যে আমার মূল ভাবটা সংহত করে আনতে হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা মাঝে মাঝে কবিতাও পড়বি। আচ্ছা, তুমি প্রথম পড়ো। ঠিক আছে, আমি আমার কাব্যগ্রন্থ আমিও ওথেলো হব, এই গ্রন্থের আমিও ওথেলো হব কবিতাটি পাঠ করছি প্রথমে। তুমি যদি বিশ্বাসঘাতক, তবে আমিও ওথেলো হব। তোমার হৃদয়কে নিজের হাতে ছিঁড়ে আনবো ভিতর থেকে। হঠাৎ যদি দেখি অন্য কারো সিঁথিতে তোমার সিঁদুর, তবে খুন করব, খুন। তারপর নিজেই নিজের বুকের কলচি ছিঁড়ে এনে মরে থাকবো পাশাপাশি, যেন আর কোনোদিনও বিচ্ছেদ না আসে। লোকে বলবে মেয়েটা বিরহকে ভয় পেত। এবার তুমি একটা কবিতা পড়ো। আমার কবিতার নাম কোরিওগ্রাফ। ঝড়ে উড়ে যাওয়া কোরিওগ্রাফে খুঁজিনি জীবনের সন্তু হওয়ার ইশারা। মেহেদি রাতে ধরা দেয় বাকমিক টর্নেডো। পরতে পরতে খুলে ফেলি শরীরী ভাঁজের অলঙ্কার। ছুঁয়ে যায় হুহুতা নিয়ে বনসাই মন। আঁকড়ে ধরি ভায়োলিন সাহেবী কায়দায়, তবু ছিঁড়ে পড়ে পেঁপে ফুল থেকে আটা। একটু একটু করে ডুবে যাচ্ছি সাহানা রাগিনী। পেকে উঠে নদী নীল নির্জনে আলোর উৎসবে। বাসাহারা বক দুটি চক্কর কাটে আমার নিঃশ্বাসে। এখন সীমিত কাল, অভিধান খুলে ফেলি। জাঠোর কম্পনে মেঘেরা ডেকে ওঠে ব্যথায়। আর একটি যৌবনবর্তী ঝড় উঠবার আগেই ঋতুমতি পেন্ডুলাম উবড়েনি। পৃথিবী শান্ত হয়ে ওঠে, বয়ে যায় শতাব্দীর হাওয়া। আমি মহিমায় হাঁটি পুরবীর আমন্ত্রণে। এই যে আমার কবিতাটি পড়লাম, এখানে দেখুন কত সাংকেতিক ব্যাপার রয়েছে। আমি এটা যদি গদ্যের রূপ দিতাম, এখানে একটা বিশাল একটা বড়, এটাকে আমি কম কথায় না বলে এটাকে আরো বানিয়ে বানিয়ে বলতে থাকতাম, বর্ণনা করতে হতো। এই যে আমাকে কয়েকটা লাইনের মধ্যে যেন আমি একটা বিরাট উপন্যাসকে বা বড় গল্পকে এই কয়েক লাইনের মধ্যে সীমাবদ্ধ করলাম। এটাই তো কবিদের আসল কাজ, আসল উদ্দেশ্য, না? এবার আমি একটা কবিতা পড়ছি, এটা ফেসবুকে পোস্ট করেছিলাম, এই সময়ের ওপরে নির্ভর করা কবিতা একটা। কোয়ারেন্টাইন। থামো, থেমে যাও, থাকো 3 হাত 3 মিটার দূরত্বে। করমর্দন নয়, জোর হাতে শুভেচ্ছা বিনিময়। যাও, দূরে দূরে যাও, একাকী নিভৃতিতে রুদ্ধ দ্বার হও। পিছু হটুক মৃত্যু ভয় করো না। এক একটি দ্বীপ হও, জ্বলে উঠুক চেতনার আলো। এসো, সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই। স্ব অবস্থান থেকে বাঁচা ও বাঁচানোর প্রক্রিয়ায় জয় হবে মানবতার। ভাঙো, রোগের শৃঙ্খল ভেঙে দাও। দূরে যাও, দূরে দূরে থাকো। হ্যাঁ, আমরা তো এইভাবেই এক একজন এক একটি দ্বীপ হয়ে এইভাবে সাহিত্য সংস্কৃতির চর্চার মাধ্যমে লাইভে আসা কিংবা পোস্ট করা ভিডিও কিংবা লেখা পোস্ট করা, এর মধ্যে দিয়ে তো আমরা এক একজন সেই গৃহবন্দী অবস্থায়ও দ্বীপের মধ্যে থেকেও আমরা তো সাহিত্য সাধনা করে চলেছি, আমরা সংযোগ সাধনা করে চলেছি। আমাদের হয়তো শারীরিক দূরত্ব আছে, কিন্তু আমাদের মানসিক দূরত্ব নেই। আমরা সাহিত্যের মধ্যে দিয়ে, আমরা ভাবনার মধ্যে দিয়ে অঙ্গাঙ্গিভাবে, ওতপ্রোতভাবে এক একজন মানুষের সঙ্গে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ। এভাবেই তো আমাদেরকে বেঁচে থাকতে হবে আপাতত, যতক্ষণ না এই মারণ রোগ আমাদের পিছু ছাড়ছে। তুমি তোমার কবিতার মধ্যেও একটা কিরকম যেন একটা শব্দের যে
ব্যাপার, যেন আমরা শব্দকে চাবকাতে হবে, শব্দকে চাবকে আমাদেরকে সেটা উদ্গীরণ করতে হবে খাতায় কলমের মধ্য দিয়ে, যেটা একদিন কবিতা আকারে প্রকাশিত হবে, সবার মধ্যে ছড়িয়ে পড়বে। আমি আরেকটা কবিতা পড়ি। মেরুন রঙের বিপ্লব। মেরুন রঙের বিপ্লব রেল লাইন ধরে হেঁটে চলে আর একটি নিষিদ্ধ বলয়ে। নবীন মেঘ ঘন হয়ে আসে ঠোঁটের কার্নিশে। মৃত্যুর অধিক কোনো অনুরোধ আঁকে মিথ হাওয়া। গোপন আস্তানায় জামা কাপড় খোলার শব্দ। ভীষণ দুপুর, তালগাছ জ্বলে ওঠে দাও দাও। ফাঁকা এক নৌকোর খোলে পুড়ে যায় চিলবাসা। মুক্তির সঙ্গে সাঁতরায় কাটে তখন দুটি রাজহাঁস। উন্নয়ন দাঁড়িয়ে আছে সাবান মাখা শরীর। বিপ্লব ত্বরান্বিত করতে মাথার উপর ওড়ে ডালিম ফুল। এখন এগোলেই অন্ধকার হয়ে আসে সাঁকোর চিঠি। ঘাসেদের পাঠশালায় ছাই হয়ে যায় বক্তৃতায়। ফুল ফুটিয়ে গেলে নতুন প্রেমিক আসে। তার সামনে স্নান করতে আর কোনো লজ্জা নেই। তাতেই গায়ে ঢেলে নেয় জয়ধ্বনি দিয়ে। আবার রঙিন পতাকা উড়ে বিমানের ডানায়। এই যে শব্দগুলো, আমি একবার শিলচর থেকে আসছি, আস্তে আস্তে হঠাৎ আমি সিগারেট ফুরিয়ে গেছে, একটা দোকানে সিগারেট কিনতে যাচ্ছি, দেখলাম রেডিওতে গান বাজছে। এক কাঠমিস্ত্রি ছুতার, সে তার বাটালি দিয়ে কাঠের কাজ করছে। তো তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা দাদা, আপনার এতগুলো বাটালি কেন? বাটালি মানে যেটা দিয়ে কাঠ কাটে আর কি। তো বললো যে এই যে নকশাগুলো করছি দেখছেন, এই যে আমি একটা খাট বানাচ্ছি, এই খাটটা বানাচ্ছি, এই খাটের যে নকশাগুলো, এগুলো এক একটা বাটালির এক এক রকমের কাজ রয়েছে। এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলোকে আমার এই বাটালি দিয়ে আমি তৈরি করছি। অথচ আমরা এগুলো কখনো ভেবেই দেখি না। আমরা একটা সুন্দর উঁচু খাটের উপরে শুয়ে থাকি। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো, এগুলোও কিন্তু আমাদের এই কবিতাতে ওই শব্দের মধ্য দিয়ে আনতে হবে। অনেক সময় হয়তো শব্দের কোনো মানে আপনি ডিকশনারিতে খুঁজে পাবেন না। আপনি দরকার হলে নতুন শব্দ নিজের থেকে সৃষ্টি করুন। এইভাবেই আমাদেরকে শব্দ সৃষ্টিও করতে হবে, কবিতাও সৃষ্টি করতে হবে। যেমন আমি মাঝে মাঝে কিছু কিছু শব্দ ব্যবহার করি, যেমন হঠাৎ ছান্দার চিত্রিকা, কত সুন্দর একটা শব্দ। রামকিঙ্কর বেজের বাড়ি যাওয়ার সময়, তার বাড়ি ছান্দার গ্রাম, কিন্তু রাস্তাটা খুব এবড়ো খেবড়ো ছিল সেই সময় আমি যখন গিয়েছিলাম। তো আমি এই রাস্তাটাকে, উনি যেহেতু চিত্রশিল্পী, তা আমি সেইটাকে নাম দিলাম ছান্দার চিত্রিকা। এটা কিন্তু ডিকশনারিতে কোনো মানে নেই। শুশু ফুলুং, এরকম এরকম শব্দ আমরা ব্যবহার করতে পারি। বনশ্রী, তুমি কিছু বলো কবিতা। হ্যাঁ, আমি আবার একটা কবিতায় চলে যাচ্ছি আমার কাব্যগ্রন্থ থেকে। জলজ ভ্রূণ। আমার ওষ্ঠের নরম স্পর্শে ঠাহর করে নেই তোমার শরীরের বিদ্যুৎকে। অনাবাদী জমিনে কতটা গভীরে যায় লাঙলের ফলা। ক্রমে মৃত্তিকার গর্ভ আসন্ন, শেষে ক্লান্তির ভারে নুয়ে পড়ে। একদিন যমুনার কালো জল সাক্ষী হয়েছিল শ্রীরাধিকার যৌবনের প্রস্ফুটনে। সোহাগী শরীরে যেদিন ভেঙেছিল সমুদ্রের ঢেউ। সতীর ত্বকের ছিঁড়ে যাওয়া রক্তের বিন্দু মিলেছিল ওই কালো জলে।
পৃথিবী জলজ ভ্রূণ ধরেছিল। তারপর জন্ম হয়েছিল প্রবালের লাল লাল দ্বীপ। কোথায় ভালোবাসার কথা বলছি, সেই ভালোবাসার থেকে শব্দকে কথাকে নিয়ে গেলাম কোথায়, প্রবালের জন্ম হয়েছে, লাল লাল দ্বীপের জন্ম হয়েছে। তো কবিতা তো এভাবেই অর্থবহ হবে, শব্দকে শব্দাতীত ব্যঞ্জনায় নিয়ে যাবে। কবির অভিপ্রায়, কবির কাজ এটাই। আর কবিতাকে যাতে সবার কাছে পৌঁছে দেওয়া যায় সেরকম ভাষা ব্যবহার করলে আমার মনে হয় সব থেকে ভালো। বেশি কঠিন কবিতা তো লিখতেই পারি আমরা, কিন্তু কঠিন সব কিছু তো, বিশেষ করে কবিতা সবাই বুঝতে পারে না। এমনিতেই আমি তো শিক্ষিকা, তো ছাত্ররা এমনিতেই দেখি প্রথম প্রথম কবিতাকে খুব ভয় পায়। কবিতার কথা বললে তাদের মনে একটা ভীতির ভাব, কবিতা বুঝি না ম্যাডাম। আমি বলি কেন কবিতা বুঝবে না? প্রত্যেকটি কবিতার ভেতরে একটা গল্প থাকে, সেই গল্পটাকে বলা একটু সহজভাবে হলে ছাত্র, সাধারণ মানুষ সকলে খুব ভালোভাবে বুঝতে পারে। তবে গল্প থাকতে হবে, শুধুমাত্র শব্দ দিয়ে কিন্তু কবিতা হয় না, কথা থাকতে হয়, ভাব থাকতে হয়, এগুলো মিলিয়েই তো গড়ে উঠবে কাব্যদেহ। কিন্তু আমি পুরোপুরি তোমার সাথে একমত হতে পারছি না, কারণ আমরা রান্না করি বা আমরা যে ঘরে থাকি, ঘরের একটা সদর দরজা থাকে, সেই দরজাটা আমরা পেরিয়ে তারপরে বাড়ির ভিতরে ঢুকি, সেটা আলাদা কথা। কবিতার বাইরের যা অর্থ, কবিতার এমনিতেই তো অভ্যন্তরীণ অর্থ আলাদা হয়, কিন্তু কবিতার বাইরের যে অর্থ সেটা যেন সহজবোধ্য হয়, যেন বলার ভঙ্গিমাটা খুব সরল থাকে, সহজ থাকে, যাতে সহজে একটা মানুষ সেটাকে অনুধাবন করতে পারে। কেননা কবিতা খুব তাড়াতাড়ি মানুষের সঙ্গে মানুষের সংযোগ স্থাপন করতে পারে, যেটা গল্প উপন্যাসের পক্ষে ততটা সম্ভব নয়। না সেটা ঠিক আছে, কিন্তু ওই যে আমি বাড়িতে বলছি, আমি বাড়িতে যে রান্না করছি, একজন ভিখারি এসে আমার বাড়িটা যদি রান্না কি করছি আমি সেটা দেখতে পেয়ে যাই, আমার ডাইরেক্ট সেই সদর দরজা থেকে দাঁড়িয়ে, তাহলে তো আমি এই দরজা লাগানোর মানে কি? আবারও বলবো, আমার না, আমার কবিতার সবসময় দুটো অর্থ থাকে, একটা বাইরের অর্থ, একটা অভ্যন্তরের অর্থ। বাইরের অর্থ যেন সহজ সরল হয়, আমি সেটা বলছি। এরপরে গূঢ় অর্থ তো থাকবেই, সেই অর্থ বোঝার জন্য মেধার প্রয়োজন, সে অর্থ বোঝার জন্য হৃদয়ের প্রয়োজন, সে অর্থ বোঝার জন্য তার হচ্ছে সেই কবিতা নিয়ে কালচারের প্রয়োজন। কেননা কবিতা পাঠক সেই হতে পারে যার মন বারবার বারংবার পাঠের দ্বারা দর্পণের মতো স্বচ্ছ হতে পারে, যাতে কবিতা পাঠ করলেই মনের মধ্যে প্রতিফলন ঘটে। কিন্তু একবার পড়ে নিলাম, পড়ে নিয়ে এরকম যদি কবিতা হয়, রাস্তায় পড়ে আছে একটি দড়ি, দড়িটি দেখে মনে হলো সাপ, সাপ তুই কি আমার বাপ, এটা কি কোনো কবিতা? এটা তো শব্দ, এটা তো কথা হলো না, গল্প কি থাকলো তার মধ্যে? সেটাই। ঠিক আছে, তুমি কবিতা পাঠ করো। আউকি গাহারা বন আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ থেকে একটা পড়ছি। কবিতার নাম গোত্রহীনা। এসো যুবা, আজ রাতে তোমার হাতে ঝিনুক ভরে দেব, কিন্তু এই ঝিনুক তো সমুদ্রের গোবেট সন্তান, যত রহস্য পালন করে চলেছে উজ্জ্বল গোপনতায়, যে গোপনতা একদিন ছুঁতে চেয়েছিল বিশ্বামিত্র, বিকেলে স্নান রোদে অরণ্য প্রাচীর ভেঙে, গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে ডালপালা, ধুলি উড়ছে, কালো মেঘেরা ঘুরে দাঁড়িয়ে, বিষণ্ণতা নেই, ঝলকে ওঠে উদম পেশি। এরপরেও বলবে অসামাজিক কাজ চলছে, প্রিয় অরণ্য, প্রিয় বালুকালয়, কে রটালো কলঙ্ক? আজও আছে সেই পালন করা দুটি সাদা হাঁস, এখনো হাতের মুঠোয় ধরা গোত্রহীন মুক্ত। এই যে এই কবিতা ধরো এক চান্সে কেউ বুঝতে পারবে না,
এটার মধ্যে কিন্তু একটা আড়াল রেখেছি আমি। হ্যাঁ, এখানে এই পর্দাটাকে ভেদ করতে হবে। যে এই পর্দাটাকে ভেদ করতে পারবে সেই এর অর্থটা বুঝতে পারবে এবং তার কাছে তখন এটা সুন্দর হবে। আমি এখানে গৌরব চক্রবর্তী বলেছেন, আমার মতে কবিতার অর্থ পাঠকের ওপর ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। তবে কবি যে অর্থে লিখেছেন সেটাও স্পষ্ট হওয়া উচিত। পাঠক তো অবশ্যই, পাঠকের কাছে এটা পাঠকের কাছে বিভিন্নভাবে তা উঠে আসে অর্থসহ, কিন্তু পাঠক যাতে বুঝতে পারে। অনেক কবিতা আছে যা পাঠকের বোধগম্য হয় না, পাঠক হয়তো সেখানে দাঁত বসাতে পারে না। আমি সেই জায়গার থেকে বলছি। এমনিতেই তো আমরা জানি পাঠক প্রতিক্রিয়াবাদ আমরা পড়েছি যে যত পাঠক তত পাঠ। একটা কবিতা কেন, যে কোনো একটা টেক্সট যখন বিভিন্ন পাঠকের কাছে যাচ্ছে তার তো অর্থ বিভিন্ন উঠে আসছেই। আমার মনে হয় যে গৌরব যে বলেছে ওই কথাটাই ঠিক। কারণ কি, এক সময় দেখেছি আমরা কি জীবনানন্দ তার পাণ্ডুলিপি বগল দাবাই করে নিয়ে প্রত্যেক প্রকাশকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, কেউ তার কবিতা ছাপছে না। কারণ কি, তার কবিতা কারো বোধগম্য হচ্ছে না। কিন্তু তার মৃত্যুর পরেও আজকে তো আমরা জীবনানন্দকে এক নতুনভাবে আবিষ্কার করতে পারছি। তার কবিতাকে আজকে আমরা দারুণভাবে নিচ্ছি, পাঠক সেই কবিতাকে আজ ব্যাপকভাবে নিচ্ছে। আমি জীবনানন্দের কবিতা কিন্তু এমনিতে পড়তে গেলে খুব একটা কঠিন মনে হয় না। ভাষাগুলো খুবই সহজ সরল, তুমি সহজেই সেটা পড়তে পারবে, একটা নিজের মতো করে অর্থ বের করে নিতে পারবে। বেশি করে জীবনানন্দের কবিতা পড়ো, দেখতে পাবে। কিন্তু তখন যে ধরনের কবিতা লেখা হতো, জীবনানন্দ তার থেকে বেরিয়ে এসেছিলেন। হ্যাঁ, অবশ্যই। প্রত্যেকটা সময় প্রত্যেকটা কবিকে সেই তার আগের যে প্রচলিত ধারা আছে তার থেকে এসে নিজস্বতা একটা গড়তে হবে, না হলে তো সেই কবিকে চেনাই যাবে না। সে তো কবি হিসেবে চিহ্নিতই হতে পারবে না। সকলেই কবি নয়, জীবনানন্দ কোট করে বলছি, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তাহলে সে কেউ কেউ কবি যখন, সেই কবিদের তো নিজস্ব ভাষা, নিজস্ব ভাব, নিজস্ব বিচার ওরমভাবে উঠে আসবে। তাহলে আমরা যদি সাধারণ সবাই যা লিখছে আমিও তাই লিখে যাই, তাহলে তো কবিতা একই রকম হয়ে গেল। অবশ্যই না, প্রত্যেকের যাতে একটা নিজস্ব ঢং থাকবে, নিজস্ব শব্দর একটা ঝংকার থাকবে। তুমি বুঝতে পারছো না বিষয়টা ঠিকই বুঝতে পারছি। অবশ্যই নিজস্বতা থাকবে, কিন্তু সেই নিজস্বতা যেন হচ্ছে মানে এমন মেধার ওপরে না চলে যায় যাতে হচ্ছে সাধারণ মানুষ সহজে সেটাকে অনুধাবন না করতে পারে। তাহলে তো কোনো লেখার অর্থই হলো না। আচ্ছা, তুমি কবিতা পড়বে না আমি পড়বো? পড়ো। ছুঁয়ে থাকি, অব্যক্ত কথাগুলি ছুঁয়ে থাকে, তোমাকে মনে করতে করতে কখন যেন ঘুমিয়ে যাই, তলিয়ে যাওয়া চৈতন্যে তুমি। জানি একদিন মিলন হবে, তোমাকে ভালোবাসতে একদিন দূর আকাশের তারা হব। তুমিও কি আমারই মতো তারা হবে? ঝিলমিলে হাতের ওপর হাত রাখবো, খুব কষ্ট হয় বুকে, নিজেকে তিলে তিলে দগ্ধ করেই বুঝি প্রেম অবিনাশী হয়। শোনো, তোমার বুকের ওমে মাথা রাখি, লোমশ উষ্ণতায় ডুবে যেতে থাকি তোমার গভীরে। তুমি পড়ো কবিতা। এই কবিতাটা আমি শিলং পাহাড়ে বসে হোটেল পাইনউডে লিখেছিলাম, প্রেসিডেন্সিয়াল শুটে। এবং তোমার স্মৃতি, তোমাকে খুব মনে পড়ছে এই দু চোখের কিনারে, গা বেয়ে উঠে আসছে জলের রেণুগুলি, খুলে যাচ্ছে তুলো থেকে অঙ্কুরিত ভাষা বীজ, মেঘলা আকাশ খামচে মিহিন আদরের গড়িয়ে পড়ছে চন্দ্রবিন্দুর উষ্ণ গভীরে। এইখানে গলিপথ দিয়ে হেঁটেছি কত, পোড়া ইটের শরীরে আড়াল ভেঙেছি বারবার, তুমি তখনও শান্ত থেকেছ এক ঝাঁক ঘ্রাণে। ডুব দেয়া পানকৌটির গভীরের ইশারায়, যদিও তোমার ডুববার ভয় পুতুল বেলা থেকেই, পলয় ঝড়ে একদিন
উড়ে গেলে ইচ্ছে ডানায়, উড়ছে তোমার মেহেদি চুল, গোলাপি স্তন, আমি ছুটছি, গলে গলে পড়ছে বেলুনের ঢেলা। তারপর মায়াবী রাতে তারাদের বিষ্ঠার সাথে মিশে গেলে, আজও আমার ঠোঁট টনটন করে কামিনীর দিকে। দেমাকি চালে জোনাকির আলোরা লাথি মারে, আমি শুকিয়ে যাচ্ছি বিন্দু দিদার স্তনের মতো। এখানে আর কোনো ফোন না তুলে হিসিস করে গোগররা আসে না। তেঁতুল গাছের ছাওয়া চেটে নেয় শেষ ক্লান্তি। স্বজন বলতে শুধু এই একটা বাঁকা লাঠি এবং তোমার স্মৃতি। এই যে এই কবিতাটা, এতক্ষণ যে কবিতাগুলো পড়লাম, এই কবিতাটা তার মধ্যে যেন একটু সহজ সরল, কি বলতে চাইছি বোঝা যাচ্ছে। ওই জন্য সর্বজনগ্রাহ্য হয় এ ধরনের কবিতা। হ্যাঁ, সব কবিতা তো জনপ্রিয় হতে পারে না, সব কবিও জনপ্রিয় হয় না। কিছু কিছু কবি আছেন যাদের কবিতাকে আমরা সেই বৌদ্ধিক লেভেলে রেখে দিই, সেই উঁচু স্তরে রেখে দিই, তাদেরকে মাটির মধ্যে নামিয়ে এনে আমাদের সঙ্গে একীকৃত করে রাখি, বসাই না, আমাদের মনের কাছের মানুষ করে তুলি না। আচ্ছা, আমি একটা কবিতা পড়ছি আমার কাব্যগ্রন্থের, বসুধা। হে পৃথিবী মা, তোমার সৃষ্টির কপালে দিয়ে যাও আশীর্বাদ ভরা চুম্বনের রেখা। কেঁপে ওঠা মৃত্তিকায় স্থির হওয়া বড় দায়, অস্তিত্বের শিকড়ে তুমুল আলোড়ন। অসহায় মানুষের ভিড়ে কেঁদে বেড়ায় দুর্বল সমাজ আর পাঁকে ঢাকা অনর নিয়ম। ভেঙে ফেলো কুয়াশার অস্বচ্ছ চাদর, আবৃত মগ্ন চেতনা। বিপদ মুক্তির শেষে হুলুধ্বনি আর শঙ্খের মিলিত কনসার্টে ভরে ওঠে চরাচর। গর্ভিণী মেয়েটি দেখে আবারও ভবিষ্যতের স্বপ্ন। হাঁটু মুড়ে প্রার্থনায় বাড়ানো হাত, সর্বধর্ম সমন্বয়ের দৃঢ় প্রত্যয়। কোলাজে কোলাজে তোলে ঢেউ। আচ্ছা, এই কবিতাটাই কি বলতে চেয়েছি আমি? এটা ঠিকই আছে। কি বলতে চেয়েছি তাহলে তো আবার শুনতে হবে। সেটাই। আবার তো সহজ হলেও সব কবিতা সহজ নয়। হ্যাঁ, আমি এখানে ভূমিকম্প হয়তো কোথাও হয়েছিল, সেই ভূমিকম্পের পরে আমার মনের ভাবনাকে এইভাবে তুলে ধরেছিলাম। কিন্তু তুমি যদি এই সময়ের পরিপ্রেক্ষিতে এই কবিতা শোনো, তাহলে মনে হবে এখনকার সময়ে এই করোনা ক্রান্তিকালে এই ঝড়ের তাণ্ডবে ধ্বংসলীলার পরে যে সাধারণ মানুষ, অসহায় মানুষের অবস্থা, সেই অবস্থার কথাই আমি এখানে উপস্থাপিত করেছি। আমি সেরকম বলছি। ঠিক আছে, কারণ আমি কবিতার দিকে তখন মনোযোগ ছিল না। এবার তুমি কবিতা পড়ো। আচ্ছা, তাহলে সহজ সহজ ধরেই পড়তে হবে, আর কি করা যাবে? না, সহজ পড়তে হবে কেন? হাই নারীবাদ। আমাদের দুজনে খুব তর্কাতর্কি হয় আর এইসব নিয়ে। পঙ্কজ বাবু ঠিকই বলেছেন। বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত, এদের কবিতা অনেকেই, ওনারা হচ্ছে সমৃদ্ধতম কবি, কিন্তু এতটাই ইন্টেলেকচুয়াল স্তরের যে সাধারণ মানুষ সেই কবিতা হয়তো বোধগম্য করতে পারে না, বোধগম্য হয় না। হ্যাঁ, পড়ো। আমাদের মানে আমি পুরুষতান্ত্রিক ও নারীতান্ত্রিক এই নিয়ে এ বলে কথা না, আমি মানবতান্ত্রিক। পুরুষতান্ত্রিক নারীতান্ত্রিক বলে আমার কথা না, আমি মানবতাবাদে বিশ্বাসী। হ্যাঁ, অবশ্যই এতদিন ধরে নারীদের যে দাবিয়ে রাখার চেষ্টা চলেছে, আমি তার পরিপন্থী। আমি নারীর জয় চাই। আমি চাই নারীরা এগিয়ে যাক, নারীরা বড় হোক, নারীরা আলো স্পর্শ করুক, সর্বস্তরের নারীরা। শুধুমাত্র আমি ওপরের স্তরের নারীদের কথা বলছি না, আমি নিম্ন স্তরের নারীদের কথাও বলছি। এই যে আলোর দিকে যাওয়া মানে কি তাকে শিক্ষিত হতে হবে না, নিজের জায়গায় থেকে আমরা যাতে নিজেদের স্বনির্ভর করে তুলতে পারি, এই সব ভাবনা। তার মানে কি আমি নারীবাদী হয়ে গেলাম? নারীবাদ তো তা নয়। আমার তো পুরুষের সঙ্গে কোনো বিরোধ নেই। পুরুষ তো আমার ভাই, আমার বাবা, আমার মামা, আমার বর, আমার বন্ধু, আমার দাদা, সকলেই তো পুরুষ।
সকলে, কারোর সঙ্গে আমার কোনো বিবাদ নেই। বিবাদ আমার হচ্ছে সেই চিরদিন ধরে চলে আসা অন্যায় অবিচারের প্রতি। সেটা তো শুধু পুরুষরা করে না, অনেক ক্ষেত্রে তো নারীরাও নারীর হচ্ছে বিপক্ষে গিয়ে নানান রকম অত্যাচার অবিচার করে চলে। এখানে আমি নারীবাদী নই, আমি মানবতাবাদী। আমি চাইছি এই যে মানে একজন নারী, সে একজন পুরুষের বিভিন্ন রূপ, তার সৌন্দর্য, আমার তো মনে হয় নারীদের চাইতে পুরুষরাই বেশি সুন্দর। তুমি দেখো পশু পাখি, জীব জন্তু থেকে আরম্ভ করে এই ময়ূর কত সুন্দর, সিংহর কেশর কত সুন্দর। এখানে তো সৌন্দর্য দিয়ে কথা হচ্ছে না, সৌন্দর্য তো বাইরেরটা তো ক্ষণিকের, আজ আছে কাল নাও থাকতে পারে। সৌন্দর্য, শোনো, সৌন্দর্য আসলে মানসিক। মনটা যদি কারো সুন্দর হয়, ফুলের মতো হয়, সেটা তার অসুন্দর দেহের আবরণের মধ্যে দিয়েও প্রকাশ পাবে। আর সেই যে আত্মার সৌন্দর্য, সেই সৌন্দর্যে তার মুখ সব সময় আলোকিত থাকবে। তাই সৌন্দর্যের কথা এখানে আসছে না, সে পুরুষ হোক নারী হোক, হতে পারে পুরুষরা বেশি সুন্দর, কি এসে যাচ্ছে তাতে, সেখানে কোনো দ্বন্দ্ব নেই। পুরুষরা যখন কবিতা লেখে বা একজন শিল্পী যখন ছবি আঁকে, দেখবে একটা নারীর কত সুন্দর, কত রকমের ভাবে একটা নারীকে সৃষ্টি করছে। একটা কবি, পুরুষ কবি নারীর কত রকমের বর্ণনা দিচ্ছে। সেখানে একজন নারীরা যদি এরকম পুরুষের বর্ণনা দিত, আমার মনে হয় খুব ভালো হতো। এখন পর্যন্ত আমি সেরকম নারী খুব কম পেয়েছি, পাইনি বললেই চলে, যারা এরকম সুন্দর বর্ণনা পুরুষকে দিয়ে, যেমন কৃষ্ণকে নিয়ে লিখেছে। হ্যাঁ, কৃষ্ণ কি পুরুষ না? এবার তুমি তো সেটা বলছি, সেখানে শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে কিন্তু নারীরা কি পুরুষ সেই কৃষ্ণকে নিয়ে লিখছে না? কৃষ্ণ তো পুরুষ, হয়তো বাস্তব জগতের কোনো পুরুষকে সে কৃষ্ণ বানিয়ে নিচ্ছে। কৃষ্ণ তো এখানে একটা নাম, একটা ইমেজ। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ মানে কোনো দেবতা নয়, সে তার রূপ নিয়ে, বাস্তব জগতের পুরুষের রূপ, হ্যাঁ, তার স্বপ্নের পুরুষটাকে নিয়ে যদি কিছু লেখে, নিশ্চয়ই লেখে, অবশ্যই লেখে। সেটা বোঝার জন্য হৃদয় হতে হবে। যাই হোক, আমার কবিতার নাম হাই নারীবাদ। বাঁধনের নিবিড়তা ছিঁড়ে ছুটে আসে প্রতিটি রাত, পরিযায়ী ঠোঁট ইশারায় আমাকে ডাকে। আমি আগুন চিবই সানন্দা খুলে, বরফ মানুষ। উদ্যম হয় টিভি স্ক্রিন, তরঙ্গিনীর গহীন গোপন জোয়ার নাচন। সাংস্কৃতিক খবরের পাতায় লঘু মেঘ, শরীরের পাহাড়িয়া খাঁজে ধস, রুমাল হাতে চেয়ে থাকে প্রিয় অতিথি। ম্যান্ডেলা এবং তুমি এই পথ দিয়ে হেঁটে চলো, নারীবাদের উপত্যকাটি ছায়া স্নিগ্ধ, আঁচলে পলাশের দাগ। একটু দূরে মোহনার পথটির গায়ে বিজন বেলার কুহু, বর্ষা গানে জেগে ওঠে সেউতিটি, দুলে ওঠে পাইথনের ফনা বিষে ও ছোবলে। কুমোরের চাকা আমাকে নতুন করে গড়ে নেয় চিতাদাহ। তোমার পরিযায়ী ঠোঁটে তখনও লেগে আছে আমাকে শাসন করার কৌশল মন্ত্র। তবু এত মিথ্যা কথা বলো নারীবাদ, বলো তো। হ্যাঁ, তুমি হয়তো নারী বিদ্বেষী, পুরুষবাদে বিশ্বাসী। আমি তো আবারও বলছি, আমি নারীর ওপর হওয়া যে কোনো ধরনের অবিচার, অত্যাচার, সেটা পুরুষেরও হতে পারে, তার বিরুদ্ধে আমি নিজের মতবাদ রাখি। আর তুমি সেখানে ডাইরেক্ট নারীর বিরুদ্ধে। এখানে ঠিক আছে, আমি একটা কবিতায় চলে যাচ্ছি। আস্তে আস্তে আমাদের শেষ করার সময় হয়ে আসছে। দৃষ্টি প্রদীপ। ওই দেখো, ছড়িয়ে রয়েছে পথ, মৃত সর্পের চিহ্নায়ক। সেই পথের বাঁকেই সঞ্চিত জীবনের মায়ামোহ। প্রণয়ের মালা গাঁথা শেষে দৃষ্টি প্রদীপ দেখাও বড় বেশি পুরুষটিকে, বড় বেশি যৌন গন্ধি স্ত্রী আচার আর রীতিগুলো। তবুও এভাবেই জীবনের কূলে অভিজ্ঞতা ঋদ্ধ আঁচলে রং লাগে, জেগে ওঠে মৃতকোষে সঞ্চিত আকাঙ্ক্ষা।
জীবনায়ন শেষ হয়ে দু চোখ জুড়ানো ঘুম। এই যে জীবনায়ন শেষ হয়ে দু চোখে জুড়ানো ঘুম, এখানেও তো শব্দের ঝংকার হ্যাঁ, শব্দ আছে। অবশ্যই। শব্দ তো থাকতেই শব্দ হবে। শব্দকে গেঁথে নিতে হবে। এটা মালার মতন, একটা মালাকে ফুল দিয়ে যেরকম গাঁথা হয় শব্দকেও সেরকম ভাবে আচ্ছা, ঠিক আছে, একটু একটু করে গেঁথে নিতে হবে। তুমি তোমার ভাবনা বলছো, আমি আমার ভাবনা বলছি, এবার তুমি তোমার কবিতা পাঠ করো। আমার কবিতার নাম চুম্বন। ত্রিকোণ জলাশয়ে নৌকোটির কাছাকাছি, মাউতার গান ঠোঁটে 21-এর যুবাটি, ফোক উড়িয়ে ঠিকরে পড়ে উদয় সূর্য ঘ্রাণ। কেউ কি স্বাদ নিচ্ছিল দূরে জলাশয়, সাদা ওড়না জড়িয়ে হৃদের গিমিক ধরে রাখে স্বপ্নের বাষ্পিত উত্তাপের মোহনায়। পাখিরালয়ের ঠোঁটে গঙ্গা ফড়িং ঢেলে দিতে প্রবীণ প্রতিবেশিনীর আস্ফালন অগ্রাহ্য। মর্মরিত জুই পলাশের মৃদু কানাকানি, পথের বাঁকে নবীন অভিমান ভেঙে পড়ে। অঙ্গারের মতো ঝরে পিপাসিত চুম্বন, উষ্ণ বালির বুকে তৃষ্ণা গড়িয়ে পড়ে আমৃত্যু। সূর্য মুখ ঢাকো, পাখিরা প্রতিধ্বনি ফেলে ঘরে ফিরো। বিদ্যুৎ বাবু, ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকেও। এবার আমরা কি আস্তে আস্তে শেষ করে দেবো, নাকি আরো দু একটা কবিতা পড়বে? এরপর অনেকক্ষণ হয়ে যাচ্ছে তো, বোরিং হবে। হ্যাঁ, লোকে তো বোধহয় অতিষ্ঠ হয়ে গেল আমাদের বকবকানি আর কবিতা পাঠে। ঠিক আছে বন্ধুরা, বন্ধুদের সবাইকে আমাদের শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন। আমাদের এই পৃথিবী এখন শতদলদা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আমাদের পৃথিবী এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছে, তাই সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। তবু সবাই সতর্ক থাকুন। শতদলদা বলছে আরো কয়েকটা কবিতা পড়তে। আচ্ছা, ঠিক আছে, আরো 2-4টে কবিতা তাহলে আমরা পড়ি। রাজীব, আমি একটা পড়ে নিই। সৃজনী। আমি সভ্যতার পাঁজর ছিঁড়ে ছিঁড়ে আনি এক মুঠো আদিম সময়। গুহাবাসী মানুষের জীবন যাপন মনে পড়ে যায় ক্ষেত ও নারীর অবাধ ব্যাপ্তি। কৃষির খনন ছুঁয়ে উর্বরতার সৃজনী ঢেউ আমার হৃদয়ে খেলা করে। অবসন্ন প্রহর অর্পিত হয় ঘর কন্যায়। পুরুষ তোমার দৃঢ় বাহুবন্ধনী আটকে দিয়েছিল শিকলের টান। বহু যুগ ধরে আজও সেই যাত্রা অক্ষয় সময়ের কোলে ক্ষণ বেছে নেই। মুনিপত্নীর কবরী সাজায় কুরুবক ফুলের সৌন্দর্যে। তারপর উতল বসন্তের পরাগ সঞ্চার, পথ চলি অতীতের। না দেখা রেখার চিহ্ন এঁকে দেয় নতুন পথিক। তুমি পড়ো আবার একটা কবিতা। ফিরে এসো রোদ্দুর। তোমার ক্ষুধিত পাঞ্জাবির তলায় অমাবস্যার যে বিলাপ লুকানো, সেখানে চড়ে যেতে চাই মায়া কাদা মন। দুলে ওঠে ফনাদের মারকারি হিস। ফাগুন তখনও আসেনি, পশম গন্ধ। জোনাকি জ্বলে উঠে নালন্দা দেওয়ালে, শঙ্খ বেজে উঠে হৃদয় সঙ্গমে। দক্ষিণা মুকুল ঢেকে দেয় ছায়াপথ, তীব্র দীর্ঘশ্বাস ধুইয়ে দেয় জোছনা কুসুম। প্রিয় চলে যায় রোদমৃত ফোয়ারাটির দিকে, আবার কনকন করে ওঠে কুয়াশা ভেজা বুক। গাছেদের যৌনতা দেখি নদীর বহতা আশায়। পড়ো এরপর তুমি।
আচ্ছা, আমি পড়ি। ভাটিয়ালি গান। দূর থেকে দেখা যায় পাহাড়ের ধূসর অবয়ব, আসঙ্গ কামনা করা নির্ঝরিণীর নেমে আসা, মদালসা সৃষ্টির কানাত স্পর্শী সুখ। আমার স্বপ্নের ঘরে খেলে যায় বৈশাখী বাতাসের বেহিসাবি ঢেউ। বেহেস্তের পরীর সাদা শরীর থেকে নীলচে জ্যোৎস্নার ঠিকরে নামা আকণ্ঠ পরিসর। রূপমতির জলে ডিঙা ভাসিয়ে মাঝির ভাটিয়ালি গান। এই বাইরে বৃষ্টি, আজানের সুর, এই তো আমার ভারতবর্ষ। আর তুমি কবিতা পড়ো। সাইক্লোন। সাইক্লোন শব্দরা বদখেচামে দৃষ্টি ছড়িয়ে রাত শরীরে চড়ুই ভাতি হুল্লোড় তোলে। কুয়াশার কুণ্ডলি ঠেলে ডালিমে রাখে হাত, ঝুনঝুন করে বেজে ওঠে শুকনো নারকেলগুলি। ফারুক রঙের উপর নুয়ে পড়া চিরহরিদ বুক, সূর্যমুখী ফুলের গোপন ফিরিয়ে দিচ্ছে গান। পাবড়িতে ঝরে পড়ে মর্মের বিষাদ, ধপধপে মায়া ঝর্ণা ছিঁড়ে বেরোয় পাথরের টুংটাং। অন্ধকারে ঢল বেয়ে যায় অন্তবাস ভিজিয়ে, শরীর ছিঁড়ে ফেলে মাটির যত্ন নাতীত শরীর। হৃৎস্পন্দন গতি চূর্ণ করে ঝাঁপ দেয় শূন্যে, চাকা গড়িয়ে যায় ভূগোলের দিকে পিছন ফিরে। সাইক্লোনের নক্ষত্র উল্লাস খোঁজে সবার ঘর, ক্যাবিনেটের নিচে আঙুলে আঙুল নিথরের শূন্যতায়। আরো কিছু বলবে নাকি কথা? তোমার সাথে কথা বলে তো তর্কাতর্কি হয়ে যাবে, সে একটু ঝগড়া দেখে নেবে, লোকে দেখবে যে এরা কি বোধহয় সবসময় ঝগড়াঝাটি করে। না, সবসময় করি না, ওই আর কি। মানুষের তো ভাবনা চিন্তা সবসময় ফারাক থাকে, সেই ভাবনার ফারাকে আঘাত লাগে। একটু বাসনে বাসনে যেমন হচ্ছে রিনঝিন শব্দ হয়, আমাদের ঠুংঠাং লাগে আর কি। কিন্তু আমাদের দুজনে খুব ভাব। সেই আমি বাইরে বর্ষা হচ্ছে, বর্ষা গীতি গাই, মানে বলি বর্ষা গীতি। গুরু মেঘের আওয়াজ ওঠে ওই গগনের গায়ে, মেঘগুলো সব বিরহী মেয়ের মনের গরিমায় ভেসে যায় সাদা ধূসর পালে। গর্জন শেষে ঝরে পড়ে মৃত্তিকায়, বেপথু হাওয়ার নিশানা ছুঁয়ে যায় মন। পথ হাঁটি, হেঁটে যায় রুক্ষ পথের বুক, ক্রমশ নেমে আসে লক্ষ কোটি শরীর ধরে। ভিজে যাওয়া মনে ও মাটিতে সৃজন সঙ্গীত, যে নারী বৃষ্টির ছন্দিল পতনের শেষে কেঁপে ওঠে সাজানো বাসরের কোণে, তার মনেও স্বপ্ন ছিল নববর্ষার। তুমি ঠিক আছে, এটা দিয়ে এরপর তাহলে শেষ করি। কবিতাটা দিই শেষ হয়ে যাবে, তাই আগেই সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনা অতিক্রম করে একটা সুন্দর সূর্যমুখী সকাল আসুক আমাদের সকলের জীবনে নেমে। শেষ চিঠি। রবি ও রানুর আদরের দাগ থেকে কি সংকেত খোঁজো, কেন খোঁজো? এত জল ছলছল কোপাই নদী খপায়, রুদ্রাক্ষের মালা ছিঁড়ে পড়ে নীল আগুনে। ওগুলো আদরের দাগ নয়, অঙ্গবরণ। একতারা পাড়াটিতে লাফিয়ে পড়ে ছোবল, উদ্ভিন্ন রোদ রক্তের ভেতর বয়ে চলে। যেখান থেকে সৃষ্টি হয়েছে গীতি কবিতা, আত্মনির্যাতন নয়, ছোবলে ও বিষে। জ্বলে ওঠো রঞ্জন কাঠের চিতা, অতৃপ্ত প্রেম বাসনা উদ্বেলিত সেই শেষ চিঠি। আরও মর্মপোষী আত্মার গভীরে স্বরে ও নিঃস্বরে খুলে দাও এই দ্বার, আমি দেবতার কাছে যাব। নমস্কার।